আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ব্যালেন্স শিট কীভাবে অ্যানালাইসিস করে এটা শিখতে চান। তো বিশেষ করে রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে। তো ব্যালেন্স শিট অ্যানালাইসিস করার আগে আমাদেরকে ব্যালেন্স শিটে কী কী কম্পোনেন্ট থাকে এটা সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো আমরা জানি ব্যালেন্স শিটে মেইনলি 3টা কম্পোনেন্ট থাকে। অ্যাসেট থাকে, ইকুইটি থাকে আর লায়াবিলিটি থাকে। তো এই অ্যাসেট, ইকুইটি, লায়াবিলিটির মধ্যে কিছু কিছু এলিমেন্টস থাকে। যেমন অ্যাসেটের মধ্যে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। তো এই যে এলিমেন্টসগুলো আছে এইগুলো সম্পর্কে আমি ব্যালেন্স শিট অ্যানালাইসিস করতে গেলে এগুলো সম্পর্কে আমার আগে বাধ্যতামূলকভাবে জানতে হবে কী কী এলিমেন্টস থাকতে পারে। তো এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আমার প্রিভিয়াস ভিডিওটা আপনারা দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যেখানে আমি এই যে ব্যালেন্স শিটের যে এলিমেন্টসগুলো আছে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে ব্যালেন্স শিট কীভাবে অ্যানালাইসিস করে এই জিনিসটা দেখব। রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে আপনি একটা কোম্পানির পারফরমেন্স কেমন, তাদের ফাইন্যান্সিয়াল হেলথ কেমন এটা জানতে পারবেন। আপনার ব্যালেন্স শিটের যে ডাটাগুলো, যে ইনফরমেশনগুলো আছে, প্লাস অন্যান্য যে সকল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে যেমন ইনকাম স্টেটমেন্ট, তো ওগুলোর ইনফরমেশন ডাটাগুলো ইউজ করে বেসিক্যালি আপনার রেশিও অ্যানালাইসিস করা হয়। রেশিও অ্যানালাইসিসকে মেনলি 4টা ক্যাটাগরিতে ফেলা যায়। 4টা ক্যাটাগরি হচ্ছে আপনার লিকুইডিটি রেশিও, সলভেন্সি রেশিও, আপনার এফিসিয়েন্সি রেশিও এবং প্রফিটেবিলিটি রেশিও। তো এগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানবো। আমরা এখন একটা ব্যালেন্স শিট দেখি আগে। তো এই যে ব্যালেন্স শিটটা আছে, ব্যালেন্স শিটে আপনার এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, অ্যাসেট, লায়াবিলিটি এবং ইকুইটির ইনফরমেশন দেওয়া আছে। তো অ্যাসেটের আন্ডারে দেখেন আপনার নন কারেন্ট অ্যাসেট আছে আপনার 5,50,000 টাকার মতো, আর কারেন্ট অ্যাসেট আছে প্রায় 4,50,000 টাকার মতো। তো টোটাল অ্যাসেট দেখা যাচ্ছে 10 লাখ টাকার টোটাল অ্যাসেট আছে। তো এটার এগেনস্টে আপনার লায়াবিলিটিস আছে হচ্ছে আপনার টোটাল লায়াবিলিটিস আছে 5 লাখ টাকা, এর মধ্যে 3 লাখ টাকা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস আর কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 2 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকার আপনার টোটাল লাইবিলিটিস আছে। আর ইকুইটি, ইকুইটি আছে হচ্ছে 5 লাখ টাকার। এই ব্যালেন্স শিটে যে ইনফরমেশনগুলো আছে এগুলো থেকে প্রথমে আমরা লিকুইডিটি রেশিওগুলো ক্যালকুলেশন করব। তো লিকুইডিটি রেশিও বেসিক্যালি আপনার একটা কোম্পানির যে শর্ট টার্ম অব্লিগেশনগুলো আছে ওগুলো পে করার মতো ওই কোম্পানির কাছে কী পরিমাণ কারেন্ট অ্যাসেট আছে এই জিনিসটা মেজার করা হয় আপনার লিকুইডিটি রেশিওগুলোর মাধ্যমে, এগুলো ক্যালকুলেট করে। লিকুইডিটি রেশিওর প্রথম যে রেশিওটা ক্যালকুলেশন করব এটা হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও ক্যালকুলেশন করে হচ্ছে আপনার টোটাল কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটিস দিয়ে ভাগ করে ডিভাইড করে কারেন্ট রেশিওটা বের করা হয়। তো এই ব্যালেন্স শিটে ইনফরমেশনে কারেন্ট অ্যাসেট আছে হচ্ছে 4,50,000 টাকার কারেন্ট অ্যাসেট আছে, আর কারেন্ট লাইবিলিটিস আছে 2 লাখ টাকার। তো আমরা 4,50,000 টাকাকে 2 লাখ টাকা দিয়ে যদি ডিভাইড করি আমাদের রেজাল্ট আসে 2.25। তো যেটা ইন্ডিকেট করছে যে এই কোম্পানির কাছে আপনার প্রায় 2.25 গুণ বেশি কারেন্ট অ্যাসেট আছে কারেন্ট লায়াবিলিটিসের তুলনায় আর কি। তার মানে হচ্ছে এই কোম্পানিটা খুব ইজিলি তাদের যে শর্ট টার্ম অব্লিগেশনগুলো আছে ওগুলো পে অফ করে দিতে পারবে কোনো টেনশন ছাড়া। তো এখন যদি এরকম হতো যে মনে করেন তার কারেন্ট লাইবিলিটিস আছে 4 লাখ টাকার মতো আর কারেন্ট অ্যাসেট আছে 2 লাখ টাকা, কারেন্ট অ্যাসেটের মধ্যে কী কী থাকে, ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, হাবিজাবি এগুলো মিলাই মনে করেন 2 লাখ টাকার মতো কারেন্ট অ্যাসেট আছে, মানে উল্টো। তো তখন কি হইতো, তখন আপনার এই যে কারেন্ট লাইবিলিটিসগুলো এগুলো আপনাকে পে করতে হবে। আপনার অ্যাকাউন্টস পেয়েবল যাদের কাছে তাদেরকে মনে করেন 6 মাসের মধ্যে পে করতে হতে পারে। তো এখন এই পেমেন্টগুলো করার মতো আপনার পর্যাপ্ত টাকা নাই, তো কারেন্ট অ্যাসেট নাই। তখন আপনাকে কী করতে হবে, তখন আপনাকে হয় নতুন করে ক্যাপিটাল দিতে হবে ব্যবসার মধ্যে, অথবা আপনার লোন নিতে হইতে পারে, আপনার লাইবিলিটি বাড়বে, লং টার্ম লোন নিতে হইতে পারে, অথবা আপনার যে টোটাল অ্যাসেট আছে টোটাল অ্যাসেটের থেকে কিছু বিক্রি করে আপনার হয়তো পে অফ করতে হইতে পারে। তো এরকম বিভিন্ন টেনশনের কারণ হইতে পারে যদি আপনার কারেন্ট লাইবিলিটিস বেশি থাকে কারেন্ট অ্যাসেট থেকে। তো আইডিয়াল হচ্ছে অবশ্যই আপনার মানে 2 গুণ 3 গুণ আপনার কারেন্ট অ্যাসেট বেশি থাকবে। তো এটা অবশ্য ডিফার করে আপনার ইন্ডাস্ট্রি ওয়াইজ। অনেক ইন্ডাস্ট্রিতে দেখা যায় কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি সমান সমান হলেও সমস্যা নাই, বাট বেশি থাকলে ওই কোম্পানিটা যথেষ্ট কমফোর্টেবল থাকবে তাদের যে অব্লিগেশনগুলো আছে শর্ট টার্ম অব্লিগেশন ওগুলো পে অফ করার জন্য। তাহলে এটা গেল কারেন্ট রেশিও। এরপরে যে রেশিওটা আছে এটা হচ্ছে কুইক রেশিও। তো কারেন্ট রেশিওর ক্ষেত্রে টোটাল কারেন্ট অ্যাসেটটাকে কিন্তু কনসিডার করা হয়েছে ক্যালকুলেশনের সময়, বাট কুইক রেশিওর ক্ষেত্রে কী করা হয়, ইনভেন্টরিটাকে বাদ দিয়ে দেওয়া হয়। কারণ আপনার ইনভেন্টরিটা আপনার স্টকে আছে, আপনি চাইলে যে কোনো মুহূর্তে ইনভেন্টরিটা সেল করতে পারছেন না। এই কারণে আপনার ইনভেন্টরি ছাড়া আপনার কী কী পরিমাণ অ্যাবিলিটি আছে কারেন্ট অব্লিগেশনগুলো, শর্ট টার্ম অব্লিগেশনগুলো পে অফ করার মতো, এই জিনিসটা দেখার জন্য আপনার কুইক রেশিওটা ইউজ করা হয়, এটাকে এসিড টেস্ট রেশিও বলে।
তো এক্ষেত্রে আপনার কারেন্ট অ্যাসেটকে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিটাকে বাদ দিয়ে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ডিভাইড করা হয়। তো এক্ষেত্রে দেখেন এটা ডিভাইড করার পরে আপনার 4,50,000 কারেন্ট অ্যাসেট ছিল, ওখান থেকে 2 লাখ টাকা বাদ দিয়ে যদি 2 লাখ টাকা দিয়ে ডিভাইড করি তাহলে আমার রেজাল্ট আসে হচ্ছে 1.25। তার মানে হচ্ছে আপনার যে লাইবিলিটি আছে শর্ট টার্ম অব্লিগেশন, ওইটার 1.25 টাইমস বেশি তার কাছে আপনার অ্যাসেট আছে, ইনভেন্টরি ছাড়া অ্যাসেট আছে। তো এখনও বলা যায় যে প্রিটি কমফোর্টেবল তারা তাদের যে শর্ট টার্ম অব্লিগেশন আছে এটা পে অফ করার মতো। আচ্ছা, এরপরে ক্যাশ রেশিও হচ্ছে সিম্পল। আপনার এই যে কারেন্ট অ্যাসেটগুলো আছে এগুলো সবগুলো কিন্তু রেডিলি অ্যাভেলেবল না, আপনি এখন চাইলে কিন্তু এগুলো দিয়ে আপনার যে অব্লিগেশনগুলো আছে এগুলো পে অফ করে দিতে পারবেন না, শুধুমাত্র ক্যাশ ছাড়া। কারণ ইনভেন্টরি এটা আপনার স্টকে আছে, আপনি যখন তখন চাইলে সেল করতে পারছেন না। অ্যাকাউন্ট রিসিভেবল, আপনি কারো কাছ থেকে টাকা পাচ্ছেন, আপনি যখন তখন তো টাকাটা পাবেন না, চাইলে তো টাকাটা পেয়ে যাচ্ছেন না, ওদেরও হয়তো টাইম লাগতে পারে টাকাটা দিতে। তো এগুলো রেডিলি অ্যাভেলেবল না আপনার মানে অব্লিগেশন পে অফ করার জন্য। তো যেটা হচ্ছে রেডিলি অ্যাভেলেবল এটা হচ্ছে আপনার ক্যাশ টাকাটা আপনি দিয়ে আপনার শর্ট টার্ম যে অব্লিগেশনটা এটা পে অফ করতে পারবেন। তো ক্যাশ রেশিওর মাধ্যমে বেসিক্যালি এটাই দেখা হয় যে আপনার কী পরিমাণ ক্যাশ টাকা আছে শর্ট টার্ম অব্লিগেশন পে করার মতো। তো এই ক্ষেত্রে দেখেন এটা ওই সিম্পল ক্যাশকে আপনার জাস্ট মানে মানে কারেন্ট লাইবিলিটিস দিয়ে ভাগ করে ডিভাইড করে আপনার এটা ক্যালকুলেশন করা হয়। তো এক্ষেত্রে আপনার ক্যাশ টাকা আছে হচ্ছে 1 লাখ টাকা, আর কারেন্ট লাইবিলিটিস আছে 2 লাখ টাকা। তাহলে আপনার ক্যাশ রেশিওর রেজাল্ট আসবে 0.50। মানে আপনার যে মানে কারেন্ট অব্লিগেশন আছে ওইটার 50% আপনার কাছে ক্যাশ আছে। তো আপনি যদি এটাকে পে অফ করতে হয় আপনি 50% পে অফ করতে পারবেন বাকি ক্যাশ টাকা দিয়ে। বাকি 50% আপনি পে করতে পারছেন না, তখন হয়তো আপনাকে এই জিনিসগুলো থেকে মানে সিস্টেম করে এটা পে করতে হইতে পারে। তো এই যে লিকুইডিটি রেশিও এটার মাধ্যমে আপনার শর্ট টার্ম অব্লিগেশন একটা বিজনেসের শর্ট টার্ম অব্লিগেশন পে করার মতো ওই কোম্পানিটা কতটুকু কমফোর্টেবল এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। যদি পে করতে এখানে মানে এই এক্সাম্পল তো দেখা যাচ্ছে যে তারা মোটামুটি প্রিটি কমফোর্টেবল, তারা ইজিলি পে অফ করে দিতে পারতেছে। বাট এটা যদি উল্টো হয় বা এরকম যদি হয় যে কারেন্ট লায়াবিলিটিসের পরিমাণ বেশি কারেন্ট অ্যাসেটের তুলনায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে বললাম এই কোম্পানিটা একটু ডিসকমফোর্টের মধ্যে পড়ে যাবে তাদের যে শর্ট টার্ম অ্যাপ্লিকেশন আছে ওগুলো মিট করতে। আচ্ছা, এখন লিকুইডিটি রেশিও গেল। আপনার এরপরে যে রেশিওটা আছে এটা হচ্ছে সলভেন্সি রেশিও। তো সলভেন্সি রেশিওর মাধ্যমে বেসিক্যালি আপনার কি করা হয়, এতক্ষণ তো দেখলাম শর্ট টার্ম অব্লিগেশন, এখন সলভেন্সি রেশিওর মধ্যে দেখা হচ্ছে আপনার যে লং টার্ম অব্লিগেশনগুলো আছে ওগুলা পে করার মতো একটা প্রতিষ্ঠানের মানে অ্যাবিলিটি কীরকম এটা মেজার করা হয় আপনার সলভেন্সি রেশিওর মাধ্যমে। সলভেন্সি রেশিওতে প্রথমে আপনার যে রেশিওটা ক্যালকুলেশন করে এটা হচ্ছে ডেপ্ট টু ইকুইটি রেশিও। ডেপ্ট টু ইকুইটি রেশিও হচ্ছে আপনার কোম্পানির অপারেশনকে ফাইন্যান্স করার জন্য কী পরিমাণ ডেপ্ট ইউজ করা হয়েছে, ডেপ্ট ফাইন্যান্স, আর কী পরিমাণ ইকুইটি ফাইন্যান্স ইউজ করা হয়েছে। ডেপ্ট ফাইন্যান্স যদি বেশি ইউজ করা হয় তার মানে আপনার স্বাভাবিকভাবে কোম্পানিটার ফাইন্যান্সিয়াল রিস্কটা একটু বেড়ে গেল, কারণ বেশি লোন হয়ে গেছে কোম্পানির, এগুলো পে অফ করতে হবে, তো ফাইন্যান্সিয়াল রিস্কটা বেড়ে গেল। আর যদি এরকম হয় যে আপনার ইকুইটি ফাইন্যান্স বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল রিস্কটা কমবে, বাট যারা শেয়ার হোল্ডার আছে স্বাভাবিকভাবে ইকুইটি যেহেতু বেশি ফাইন্যান্স হয়েছে শেয়ার হোল্ডার বাড়তি হবে, বেড়ে যাবে, তো সেক্ষেত্রে তাদের রিটার্নটা কমে যাবে। তো দুইটা দুই রকম ঝামেলা। তো এখন এই এক্সাম্পলটাতে দেখেন, এই এক্সাম্পলটাতে আপনার টোটাল লাইবিলিটিস হচ্ছে 5 লাখ টাকা আর টোটাল ইকুইটি হচ্ছে 5 লাখ টাকা। তাহলে দেখা যাচ্ছে আপনার 50-50% মানে 50% লাইবিলিটিসের মাধ্যমে ফাইন্যান্স করা হয়েছে ডেপ্টের মাধ্যমে, আর 50% করা হয়েছে ইকুইটির মাধ্যমে। তো এক্ষেত্রে একটা ব্যালেন্স অ্যাপ্রোচ দেখা যাচ্ছে হুইচ ইজ আইডিয়াল। এখন শুধুমাত্র যদি আপনার লং টার্ম অব্লিগেশনগুলোকে মানে ক্যালকুলেশনে কনসিডারেশন আনি, সেক্ষেত্রে আপনার লং টার্ম অব্লিগেশনের মধ্যে আছে হচ্ছে লং টার্ম লোন আর লিজ অব্লিগেশন, দুইটা মিলে হচ্ছে 3 লাখ টাকা। তো এক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনার মানে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা হবে আপনার লং টার্ম ডেপ্ট প্লাস লিজ, এটাকে আপনার ভাগ দিতে হবে হচ্ছে ইকুইটি, টোটাল ইকুইটি দিয়ে, তাহলে রেজাল্ট আসবে 0.60। তো এটার মানে হচ্ছে স্বাভাবিকভাবে আপনার যে লং টার্ম ডেপ্ট ফাইন্যান্স ওইটা মানে ইকুইটি ফাইন্যান্স থেকে কম।
তো এটার মাধ্যমে বেসিক্যালি এটাই বুঝবেন যে যদি আপনার রেজাল্ট বেশি হয়, ওয়ানের থেকে বেশি হয়, তাহলে বুঝতে হবে যে আপনার ডেপ্ট ফাইন্যান্সের মাধ্যমে বেশি ফাইন্যান্স করা হয়েছে। যদি ওয়ানের থেকে কম হয় তাহলে ইকুইটি ফাইন্যান্সের মাধ্যমে বেশি ফাইন্যান্স করা হয়েছে। ডেপ্ট ফাইন্যান্সের রিস্ক বেশি, ফাইন্যান্সিয়াল রিস্ক বেশি, আর ইকুইটি ফাইন্যান্স যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার শেয়ার হোল্ডারদের যে রিটার্ন এটা কম, বাট রিস্ক কম। এরপরে যে সলভেন্সি রেশিও আছে ক্যালকুলেশন করে, এটা হচ্ছে ডেপ্ট টু অ্যাসেটস রেশিও। তো এটা ক্যালকুলেশন করে হচ্ছে বেসিক্যালি আপনার টোটাল যে ডেপ্ট আছে, টোটাল ডেপ্টকে অ্যাসেট দিয়ে ডিভাইড করা হয়, ডিভাইড করে এটা ক্যালকুলেশন করা হয়। তো এখানে আচ্ছা, এটা ক্যালকুলেশন করে বেসিক্যালি ওইটাই যে আপনার কি পরিমাণ এই যে টোটাল অ্যাসেট আছে, টোটাল অ্যাসেটের কি পরিমাণ ফাইন্যান্স করা হয়েছে আপনার ডেপ্ট অব্লিগেশনের মাধ্যমে, এটা বের করা হয় আর কি বেসিক্যালি। তো এখানে দেখেন টোটাল ডেপ্ট হচ্ছে 5 লাখ আর টোটাল অ্যাসেট আছে হচ্ছে 10 লাখ টাকার। তো ডেপ্ট টু অ্যাসেট রেশিওর রেজাল্ট আসবে হচ্ছে 0.50, মানে আপনার টোটাল অ্যাসেটের অর্ধেক আপনার মানে অ্যাসেট ফাইন্যান্স করা হয়েছে ডেপ্টের মাধ্যমে। তো এটার মাধ্যমে কি বোঝায়? এটার মাধ্যমে এটাই বোঝায় যে আপনার, আচ্ছা এটা যদি বেশি হইতো, টোটাল মানে ডেপ্টের পরিমাণটা বেশি হইতো, তাহলে ফাইন্যান্সিয়াল রিস্কটা ওই একটু আগে যেটা বললাম, ফাইন্যান্সিয়াল রিস্কটা কোম্পানির জন্য বেড়ে যেত। হ্যাঁ, এখন তো ব্যালেন্স একটা অ্যাপ্রোচ, কারণ বাকি 50% ফাইন্যান্স করা হয়েছে ইকুইটির মাধ্যমে। তো বেশি হলে ফাইন্যান্সিয়াল রিস্ক বেশি, আর যদি কম হতো ইকুইটি ফাইন্যান্সের মাধ্যমে টোটাল মানে যে অ্যাসেটটা আছে, অ্যাসেটকে বেশি ফাইন্যান্স করা হতো ইকুইটি ফাইন্যান্সের মাধ্যমে, সেক্ষেত্রে কোম্পানির ফাইন্যান্সিয়াল রিস্ক কমে যেত, ঠিক আছে, বাট আপনার যে ফাইন্যান্সটা করা হতো ওইটা দেখা যেত কোম্পানির যে রিটেন আর্নিংস আছে অথবা যে ইকুইটি আছে ওখান থেকে মানে ফাইন্যান্সটা করা হয়েছে। তো যার কারণে শেয়ার হোল্ডারদের যে মানে রিটার্নটা এটা কমে যেত। আরেকটা সলভেন্সি রেশিও আছে, এটা হচ্ছে ইন্টারেস্ট কাভারেজ রেশিও। ইন্টারেস্ট কাভারেজ রেশিওর মাধ্যমে বেসিক্যালি আপনার একটা প্রতিষ্ঠানের যে ইন্টারেস্ট এক্সপেন্সটা হয়, সে যে লোন নিয়েছে লং টার্ম লোন, তো ওই লং টার্ম লোনের এগেনস্টে তাকে একটা ইন্টারেস্ট পে করতে হচ্ছে। তো এই রেশিওটার মাধ্যমে এটা দেখা হয় যে বেসিক্যালি তাকে যে পরিমাণ ইন্টারেস্ট পে করতে হচ্ছে, এটার জন্য সে তো একটা প্রফিট আর্ন করেছে স্বাভাবিকভাবে, সে ব্যবসা করার পরে যে প্রফিটটা আর্ন করেছে ওই প্রফিটটা থেকে তো ইন্টারেস্টটা বাদ দিতে হবে। তো এখন প্রফিটটা কি পরিমাণ, ইন্টারেস্টের কয় গুণ বেশি, যত গুণ বেশি হবে তত প্রতিষ্ঠানটার জন্য ভালো। তো এখানে এই যে এক্সাম্পলটা আছে এখানে দেখেন, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স হচ্ছে মনে করেন 4 লাখ টাকা, আর ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 80,000 টাকা, মানে তার 80,000 টাকার ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে মানে আসে প্রতি বছর, আর তার প্রফিট হয়েছে 4 লাখ। প্রফিটকে যদি ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে ডিভাইড করি, ভাগ করি, তাহলে রেজাল্ট আসতেছে 5। তার মানে হচ্ছে আপনার 5 গুণ, মানে ইন্টারেস্ট এক্সপেন্সের 5 গুণ বেশি আপনি প্রফিট আর্ন করেছেন। তো হায়ার রেশিও ইন্ডিকেটস বেটার ফাইন্যান্সিয়াল হেলথ অ্যান্ড লোয়ার রিস্ক অফ ডিফল্ট। তো স্বাভাবিকভাবে আপনার যত বেশি প্রফিট হাই হবে তত বেশি ফাইন্যান্সিয়াল রিস্ক কম, ফাইন্যান্সিয়াল হেলথ ভালো, মানে ডিফল্ট হওয়ার রিস্ক কম থাকবে। আর যদি লোয়ার রেশিও হয় সেক্ষেত্রে এটা সিগন্যাল দেয় হচ্ছে কোম্পানি স্ট্রাগল করতেছে, ইভেন তাদের যে ইন্টারেস্ট অব্লিগেশন আছে এটা পে করতে তারা স্ট্রাগল করতেছে। তো এই বিষয়টা আর কি। তো আশা করি আপনারা লিকুইডিটি রেশিও এবং সলভেন্সি রেশিও সম্পর্কে মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তো আর দুইটা রেশিও আছে, একটা হচ্ছে আপনার এফিসিয়েন্সি রেশিও, একটা হচ্ছে আপনার প্রফিটেবিলিটি রেশিও। তো এই দুইটা রেশিও আমি আজকে আলোচনা করব না, এগুলো নেক্সট পর্বের জন্য রেখে দিই। ভিডিওটা অলরেডি বড় হয়ে গিয়েছে, সবাই বড় ভিডিও দেখতে চায় না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।